নমস্কার, দ্য মিশন হসপিটাল এবং মাতৃত্ব ইনফার্টিলিটি সেন্টারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে আমাদের এই ফেসবুক লাইভে আমাদের সঙ্গে আছে ডক্টর সঙ্গমিত্রা ঠাকুর, হু ইজ দি consultant gynecologist and infertility specialist who is specifically attached to মাতৃত্ব। তো আমরা আজকে ইনফার্টিলিটি নিয়ে আপনার সঙ্গে কিছু আলোচনা করব এবং আমরা জানাবো যে আমাদের মাতৃত্ব ইনফার্টিলিটি সেন্টার, যেটা সিটি সেন্টারে অবস্থিত, এবং সেটা অলরেডি 7টা পজিটিভ কেস হয়ে গেছে উইদিন 6 উইকস। সো দিস ইজ থান্ডারাস, এবং সেটা দুর্দান্ত ব্যাপার একটা হয়েছে, এবং অল দ্য ক্রেডিট গোজ টু ডক্টর সঙ্গমিত্রা ঠাকুর এবং তার ইনফ্রাস্ট্রাকচার যেটা উনি নিয়ে এসেছেন এখানে। তো প্রসঙ্গত উল্লেখযোগ্য, লেট আস স্টার্ট উইথ দি কোয়েশ্চেন এন্ড সেন্টার। গুড ইভিনিং। আমরা একটু লেটে এলাম কারণ আমাকে একটু সার্জারিতে বেশিক্ষণ লেগে গেল বলে, সরি ফর অল দ্যাট। সো দ্য কোয়েশ্চেনস দ্যাট সাধারণ মানুষ যেটা জানতে চাইবে ডক্টর ঠাকুর আপনার থেকে, যে ইনফার্টিলিটি মানে তার মানে কি একজন কেউ ইনফার্টাইল, কেউ বন্ধ্যত্ব থেকে সাফার করছে? এই ব্যাপারে যদি একটু আপনি আলোকপাত করেন। একদম স্যার, এটাই একদমই ফার্স্ট কোয়েশ্চেন হওয়া উচিত। থ্যাংক ইউ ফর সাচ আ বিউটিফুল কোয়েশ্চেন। ইনফার্টিলিটি মানে হচ্ছে একটি দম্পতি বাচ্চার জন্য চেষ্টা করছেন 1 বছর, মানে টোটাল 12 মান্থস, এবং তারা রেগুলার রিলেশনশিপ রাখছেন আনপ্রোটেক্টেড, কিন্তু যদি কনসেপশন না হয় তখন আমরা সেটাকে বলবো ইনফার্টিলিটি। দ্যাট ইজ আ ডেফিনেশন, এবং এটা একটা ফাংশনাল ডেফিনেশন। এটা কিন্তু ফাইনাল ভার্ডিক্ট নয়। বাচ্চা আসতে দেরি হচ্ছে মানে যে তাদের কখনো বেবি হবে না এরকম নয়। ম্যাক্সিমাম কেসেই যাদেরকে আমরা বলি ইনফার্টিলিটিতে ভুগছেন, দেখা যায় তারা সাবফার্টাইল, মানে তাদের বেবি আসতে দেরি হচ্ছে, কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে তারা বেবি পাচ্ছেন। তো আপনার দ্যাটস ভেরি নাইস অ্যান্সার। তো রাইট নাও দ্য নেক্সট কোয়েশ্চেন যেটা আমি আপনাকে করতে চাই ডক্টর সঙ্গমিত্রা, যে আজকে ইনফার্টিলিটি জন্য যদি কেউ সাহায্য নিতে হয়, তাহলে কতদিন পরে বা কখন তারা আপনার দ্বারস্থ হবে? এরকম ধরনের সিচুয়েশন যে আমি মানে মা হতে পারছি না, প্রতির বাচ্চা হচ্ছে না, কখন তারা আপনার কাছে দ্বারস্থ হবে? When will they come to you? একদম স্যার, সেটা হচ্ছে একটা মেডিকেল ডিকটাম আছে, যেমন হচ্ছে যদি মায়ের বয়স 35 বছর বা তার কম, তাহলে তিনি 1 বছর সম্পূর্ণ ট্রাই করে যদি বেবি হলো না, তখন আমাদের কাছে বা কোনো ফার্টিলিটি স্পেশালিস্টের ওপিনিয়ন নেবেন। কিন্তু এই 12 মাসের যে ডিউরেশন, এটা কমে 6 মাস হয়ে যাবে যদি তার বয়স 35 বছরের বেশি হয়। আর এই 6 মাসটাও ধরবো না আমরা, এবং ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বাচ্চার জন্য চেষ্টা করছি। 1 মাস দেখলাম আসলো না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে কখন যাব? যদি কোনো হিস্ট্রি থাকে, যেমন ধরুন পলিসিস্টিক ওভারি আছে, বা তার এন্ডোমেট্রিওসিস জাতীয় কোনো সমস্যা রয়েছে, আগে কখনো অপারেশন হয়েছিল টিউবসে বা ওভারিতে, বা ধরুন তার পেটের ভেতরে কোনো ইনফেকশনের হিস্ট্রি রয়েছে, বা কোনো মেল ফ্যাক্টর, মানে তার স্বামীর কোনো সমস্যা রয়েছে, এই সমস্ত সিচুয়েশনে ডেফিনেটলি আমরা 6 মাসও অপেক্ষা করব না, প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করব। এটা সোশ্যাল স্টিগমা রয়েছে যে ইনফার্টিলিটি মানে আগে যে হবু মা তাকে আগে ইনভেস্টিগেট করা হয়। Why not the male? অ্যাবসলিউটলি স্যার, দিস ইজ আই থিঙ্ক এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের কথা বলা উচিত। দিস ইজ আ টপিক যেটা নিয়ে আমরা কথা বলছি না। দিস ইজ আ সোশ্যাল মিথ, এবং আমাদের সোসাইটি হ্যাজ মেড ইনফার্টিলিটি আ ফিমেল অনলি প্রবলেম, যেটা কিন্তু সত্যি নয়। যেখানে দেখা যাচ্ছে যে যখন আমরা ভাগ করতে বসি বা ভাবতে বসি বা দেখতে বসি, দেখা যায় অলমোস্ট 40 to 50% কেসেসে কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা হয়তো পুরুষের, এবং ওয়াইফের হয়তো মোটামুটি সব ঠিকই আছে। সুতরাং আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। যদি ভাগ করতে বসি, যদি আমরা বলতে বসি যে কতজন পার্সেন্টেজে লোকের, মানে ছেলেদের বা মেয়েদের প্রবলেম হবে, তো দেখা যায় মোটামুটি ধরুন 40% হচ্ছে মেল রিলেটেড ফ্যাক্টর অনলি, 40% ফিমেল রিলেটেড ফ্যাক্টর, আর বাকি যে 20 থাকছে তার কিছুটা আননোন, দুজনেরই সব ঠিক আছে কিন্তু বেবি আসছে না, এবং কিছুতে দুজনেরই সমস্যা আছে। সুতরাং আমাদের প্রথম থেকেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা করে দুজনকে নিয়েই এগোতে হবে। ইটস আ কাপল প্রবলেম, ইটস নট আ ফিমেল অনলি প্রবলেম। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে। শুধুমাত্র মাকে দোষ দিয়ে লাভ নেই, পুরুষেরও দোষ অনেক সময় আছে, এবং সেটা যথাযথভাবে ইনভেস্টিগেট করা উচিত।
আচ্ছা, একদম। আজকের যে লাইফস্টাইল চলছে, এই যে ফাস্ট লাইফস্টাইল, এই জেন জি, মিলেনিয়াল, তাদের যে ধরনের প্রেশার আছে লাইফে, বা তাদের যে এই প্রেশারের জন্য তাদের যে সব হ্যাবিটস রয়েছে, স্মোকিং, অ্যালকোহলিজম অ্যান্ড ভেরিয়াস আদার থিংস, পার্টিং এক্স্যাক্টলি। লেট এট নাইট, নর্মাল লাইফস্টাইল নেই, স্ট্রেস, এর সঙ্গে ইনফার্টিলিটির কি সম্পর্ক রয়েছে? ভীষণভাবে বেশি সম্পর্ক আছে অ্যাকচুয়ালি। এটা আমাদের লাইফটাই এখন হয়ে গেছে। দিস ইজ উই ক্যান কল দ্য বেন অফ দ্য মডার্ন লাইফ। এটা আমরা সবসময় যে অ্যাভয়েড করতে পারি তা নয়। আমাদের কেরিয়ার, প্রফেশন, স্ট্রেস সবকিছুরই একটা এফেক্ট ফার্টিলিটিতেও পড়ে। সেই জন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে, যাতে আমাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা না হয়, প্রেগনেন্সি আসলে প্রেগনেন্সি ভালোভাবে ক্যারি হয়, এবং যদি ট্রিটমেন্ট লাগে তাহলে সেইটার সবচেয়ে অপটিমাম রেজাল্ট, মানে খুব ভালোভাবে তার রেজাল্ট আমরা পাই। তো সেইটার ব্যাপারে আমরা কি করতে পারি হচ্ছে, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বডি ওয়েট বা ওবেসিটি বা বিএমআই মেনটেন করা। মোটামুটি 19 থেকে 25টা আমরা সবাই জানি এটা হচ্ছে নর্মাল বিএমআই। খুব বেশি ওজন কম হওয়া বা খুব বেশি ওজন বেশি হওয়া দুটোতেই আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সেস হয়। তাতে ওভুলেশন বা ডিম তৈরি হওয়ার ঠিক সময় মতন হয় না, এবং বডিলি যে মেথডগুলো সেগুলো একটু ইরেগুলার থাকে। সুতরাং বিএমআই মেনটেন করতে হবে, তার জন্য হেলদি খাওয়া, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় জিনিস যেমন হচ্ছে সবুজ পাতাওয়ালা ফল, সবজি, এসবগুলো খেতে হবে। তাতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস পাওয়া যাবে, ডিমের কোয়ালিটি, স্পামের কোয়ালিটি দুটোই তাতে ভালো হবে। আর স্যার আপনি বললেন অ্যাডিকশনের কথা। স্মোকিং ইজ সামথিং যেটাকে আমরা বলতে পারি দিস ইজ আ রিপ্রোডাক্টিভ পয়জন। স্মোকিং অ্যাফেক্টস বোথ স্পার্মস অ্যান্ড এগস। এগের বয়স বাড়িয়ে দেয়, এবং স্পার্মের যে ডিএনএ বা জেনেটিক মেটেরিয়াল আছে সেটারও ডিফেক্ট ক্রিয়েট করে। সুতরাং স্মোকিং তো আমাদের একদমই বন্ধ করতে লাগবে। আর অ্যাজ ফার এজ অ্যালকোহলিজম ইজ কনসার্ন, হেভি ড্রিঙ্কিং ইজ হার্মফুল ফর এভরিওয়ান, সেটা আমরা সবাই জানি। সুতরাং সেটা ঠিক করা। আর লাইফে স্ট্রেস থাকলে আমাদের যে ডাইরেক্টলি স্ট্রেসের থেকে ইনফার্টিলিটি হচ্ছে তা নয়, কিন্তু স্ট্রেসেও আমাদের কিছু হরমোন, যেমন আমাদের শরীরে যে স্ট্রেস হরমোনস এগুলো বাড়ে, তাতে আমাদের ওভারঅল ব্যালেন্সটা ডিস্টার্ব হয়। তো আমরা অনেক সময় কাপলদেরকে বলি চিন্তা করবেন না, লাইফস্টাইল একটু রিল্যাক্স করুন, একটু নিজেকে সময় দিন। অনেক সময় দেখা যায় আর কিছু লাগলো না, শুধু একটু স্ট্রেস ফ্রি হয়েই প্রেগনেন্সি এসে গেল। সুতরাং এই ছোট ছোট মডিফিকেশন গুলো করলে আমরা অনেক দূর যেতে পারবো। খুব ভালো। মানে ইভন এই যে নর্মাল ধর মানুষের যে লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করা, এক্সারসাইজ করা বা এক্স্যাক্টলি। মেডিটেশন, যোগা, এগুলো খুব ইম্পর্টেন্ট। সো খুবই। নাও আমি কিছু বলি যে ধরুন আজকে ধরুন একটা কাপলের বাচ্চা হচ্ছে না, তো সেই এক্স্যাক্টলি। আপনার কাছে এলে পরে আপনি প্রথমে কি অ্যাডভাইস করেন ওদের? প্রাইমারি অ্যাডভাইস? প্রাইমারি অ্যাডভাইস তো স্যার আমাদের, ধরুন আমি দেখলাম যে তাদের কোনো আগে পরীক্ষা নিরীক্ষা করানো নেই, প্রথম তারা এসেছেন, 1 বছর চেষ্টা করেছেন, তাদের বেবি আসছে না, তখন আমরা প্রথমে বেসিক কিছু ফার্টিলিটি ওয়ার্কআপ বা বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কি কি করব? খুব সোজা। আমার বাচ্চা হওয়ার জন্য একটা ডিম চাই, যেটা আমার ওয়াইফের কাছ থেকে আসবে, আর স্পার্ম চাই যেটা হাজবেন্ডের কাছ থেকে আসবে। আর ওকে। আমার এক তো স্পার্ম ঠিক আছে কিনা দেখার জন্য হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করব। ডিম আছে কিনা দেখার জন্য একটা রক্ত পরীক্ষা হয়, এটা আজকাল বোধহয় সবাই অ্যাওয়ারনেস এর জন্য জানেন, যেটাকে আমরা এএমএইচ বলি, সেটা করে দেখব। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কটা ডিম তৈরি হচ্ছে সেটা দেখা যায়, যেটাকে আমরা অ্যান্ট্রাল ফলিকেল কাউন্ট বলি, সেটা দেখতে পারি। নেক্সট কি, আমার এই ডিম এবং এই যে স্পার্ম তারা ফার্টিলাইজেশন যেটা হবে নেচারে সেটা হয় টিউবে, মানে ফ্যালোপিয়ান টিউবে। তো টিউবটা খোলা আছে কিনা সেটা দেখার একটা পরীক্ষা হয়, যেটাকে আমরা এইচএসজি মানে হিস্টেরো সালপিঙ্গোগ্রাফি বলি, সেটা করতে পারি। হাইকোজি করতে পারি, সেটা দেখলাম। এবং ফাইনালি ভ্রূণ তৈরি হলে সে ইমপ্ল্যান্ট করবে বা বসবে জরায়ুর ভেতরে। সুতরাং একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান, পার্টিকুলারলি জেনারেলি প্রেফারেবলি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে দেখা হলো ফাইব্রয়েড, পলিপ, অন্য কোনো সমস্যা কিছু আছে কিনা। দিস ইজ দ্য বেসলাইন স্যার। তারপরে আমরা আরো কিছু কিছু জিনিস দেখতে পছন্দ করি, যেমন হরমোন ঠিক আছে কিনা, তার কিডনি লিভার ঠিক আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, সেরোলজি, সে থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা, তার রুবেলা ইনফেকশন আছে কিনা। এইগুলো দেখা কেন হয়? কারণ একটা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলেই হলো না, আমাকে একটা হেলদি বেবিকেও 9 মাস নিয়ে যেতে হবে। সেই জন্য মোটামুটি এগুলো করলেই বেসলাইন হয়ে যায়, তারপরে যদি এক্সট্রা কিছু লাগে তখন করতে লাগে। তার মানে ইনফার্টিলিটি চিকিৎসা মানে যে আমাকে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন করতে হবে সেরকম কোনো কথা না। আর কি মেথডে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মানে কি এক্স্যাক্টলি মেথড আপনার আছে? এক্স্যাক্টলি স্যার। আইভিএফ তো স্যার একটা খুবই অ্যাডভান্সড একটা মেথড, এবং বলতে পারি লাস্ট রেসর্ট। তাছাড়াও ফার্টিলিটি ট্রিটমেন্টের আন্ডারে কিন্তু অনেক কিছু আসে।
প্রথম লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমরা এক্ষুনি বললাম, অনেকের তাতেই হয়তো অনেকটা ইমপ্রুভ, পার্টিকুলারলি পিসিওএস পেশেন্ট যারা, তাদের কেসে ওটা অনেকখানি হেল্প করে। দ্বিতীয় হচ্ছে অল্প অল্প কিছু সাপ্লিমেন্ট দিলাম ডিমের কোয়ালিটি ভালো করার, শুক্রাণুর কোয়ালিটি ভালো করার, তাতেও হেল্প হয়ে যায়। তারপরে যদি না হলো তখন আমরা শুরু করি ওভিউলেশন ইন্ডাকশন, মানে কিছু অল্প স্বল্প ওষুধের মাধ্যমে এনশিওর করা যে প্রত্যেক মাসে ডিম তৈরি হচ্ছে, সেটা করে তারা সম্পর্ক রাখলেন। এবং ফলিকুলোমেট্রি, মানে আমরা স্ক্যান আল্ট্রাসাউন্ড করে করে দেখলাম ডিম সময় মতন বড় হচ্ছে কিনা, সময় মতন ওভিউলেশন বা ফুটছে কিনা। এগুলো এগুলো হচ্ছে সবই খুব সিম্পল অবজারভেশন, ন্যাচারাল মেথডস। আরেকটি জিনিস আছে যেটাকে আমরা আইইউআই বলি, যেটাকে বলে ইন্ট্রা ইউটেরাইন ইনসামিনেশন, মানে যেদিন আমরা স্ক্যানে দেখলাম যে হ্যাঁ ডিমটা এবার ফুটেছে এবং তার টিউবগুলো খোলা আছে, সেদিন আমরা কি করলাম, হাজবেন্ডের কাছ থেকে শুক্রাণু নেওয়া হলো, নিয়ে সেটাকে ল্যাবে প্রসেস করা হলো, করে একটা সরু পাতলা ক্যাথিটারের থ্রু দিয়ে জরায়ুর ভেতরে দিয়ে দেওয়া হলো। এগুলো সবই ন্যাচারাল এবং সিম্পল মেথড। এই কারণেই এগুলো মানে হচ্ছে আমরা হেল্প করলাম, আর কিছু কিন্তু করছি না। পরে যে ফার্টিলাইজেশন হওয়া, মানে ডিম এবং শুক্রাণু মিশে যে ফার্টিলাইজেশন হবে, ওটা কিন্তু টিউবের ভেতরে ন্যাচারালি মায়ের শরীরে নিজে থেকেই হবে। তো এইগুলো হচ্ছে সব সিম্পল মেথডস, ম্যাক্সিমাম কেসেই হয়ে যাবে। Creating a passage for that sperm to reach the egg. এক্স্যাক্টলি আমরা স্পার্মটা একটু এগিয়ে দিলাম যাতে সে ডিমের কাছাকাছি পৌঁছে গেল। আচ্ছা, আমি ইনফার্টিলিটিতে ICSI বলে একটা কথা শুনেছি, হ্যাঁ স্যার। সেটা কি জিনিস? স্যার ইক্সি মানে হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আগে যখন ট্র্যাডিশনালি আইভিএফ এসেছিল, সেখানে কি হতো, একটা পেট্রি ডিশের মধ্যে ডিমকে রাখা হতো, মানে ওসাইটকে রাখা হতো এবং লক্ষ লক্ষ স্পার্ম ওখানে দিয়ে দেওয়া হতো, এবং কোন স্পার্মটি গিয়ে ডিমকে ফার্টিলাইজেশন করবে সেটার আমাদের কোনো কন্ট্রোল থাকতো না। ইক্সি ইজ অ্যান অ্যাডভান্সড সায়েন্স। সেখানে কি করা হয়, এমব্রায়োলজিস্ট সিলেক্ট করতে পারেন, আচ্ছা এতগুলো স্পার্মের মধ্যে আমার ওইটিকে দেখে বেটার লাগছে, তাহলে আমি তাকে নিয়ে ডাইরেক্টলি একটা মাইক্রো পিপেট, মানে একদম সরু, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের আন্ডারে সেটা দিয়ে ডিমের ভেতরে ইনজেক্ট করে দেওয়া হলো। তাহলে একটা সিলেক্টেড স্পার্ম ডিমের ভেতরে গেল, এটা একটা অ্যাডভান্টেজ। আমরা জানলাম যে হ্যাঁ কেউ না কেউ পেনেট্রেট করে ভেতরে গেছে। দ্বিতীয়, অনেক সময় কি হয়, শুক্রাণুর যদি কিছু কিছু সমস্যা থাকে, সে ভালো করে সুইম করতে পারছে না, বা তার কোনো মরফোলজিক্যাল, মানে তার চেহারা বা স্ট্রাকচারাল কিছু abnormality আছে, বা শুক্রাণুর সংখ্যা খুব কম, ইন দোজ কেসেসও আমরা এনশিওর করলাম যে হ্যাঁ আলটিমেটলি ডিমের ভেতরে শুক্রাণুর জেনেটিক মেটেরিয়াল গেল। এটাকে ইক্সি বলে স্যার, মানে আমরা বাইরে থেকে কিছু করলাম না, শুক্রাণুটিকে সাইটোপ্লাজম, মানে ওসাইটটা একটা সেল, তার ভেতরে দিয়ে দেওয়া হলো। দিস ইজ অ্যাডভান্স সাইজ, দিস এনশিওরস যে অ্যাটলিস্ট ফার্টিলাইজেশনের মতন পরিস্থিতি আমি ক্রিয়েট করে দিলাম, এতে ভ্রূণ তৈরি হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেড়ে যায়। আচ্ছা, আমাদের সাধারণ মানুষের একটা ধারণা যে এই যে ইনফার্টিলিটি সেন্টার অনেকটা যেমন ডাক্তার এবং এমব্রায়োলজিস্ট এর উপরে অনেকটা ডিপেন্ড করে, ততোধিক ডিপেন্ড করে তার পরিকাঠামো এবং তার বা ইনফ্রাস্ট্রাকচারের উপরে। তো এমন কি পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আপনি আপনার মাতৃত্বতে এনেছেন বা মিশন হসপিটালের তরফ থেকে ওখানে দেয়া হয়েছে, যাতে করে আপনি বলতে পারেন যে না, এটা পূর্ব ভারতের শ্রেষ্ঠ ইনফার্টিলিটি সেন্টার, এখানে এই এই জিনিসগুলো করা যাবে? একদমই স্যার, দিস ইজ নয়, হ্যাঁ স্যার, একটা জিনিস যেটা সেটাই জিজ্ঞাসা করছি। একদম, মাতৃত্ব আইভিএফ ক্লিনিকে যে ইনস্ট্রুমেন্টস, মানে যে কোনো আইভিএফ সেন্টারের মেইন জায়গা যেখানে ভ্রূণ তৈরি হবে, সেটা সবচেয়ে প্রয়োজনীয় জায়গা, কারণ সেইখানের ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা, টেকনোলজি যদি অ্যাডভান্সড এবং লেটেস্ট না হয়, তাহলে আমরা অপটিমাম রেজাল্ট পাবো না, ভালো রেজাল্ট পাবো না। তো মাতৃত্ব আইভিএফ ক্লিনিক নিয়ে আমার এটা বলার আছে যে এখানে যে ইনস্ট্রুমেন্টগুলি, সেগুলো ভীষণই অ্যাডভান্সড এবং লেটেস্ট মডেল, যা এখন সারা পৃথিবীতে সবচেয়ে অ্যাডভান্সড লেভেলে রয়েছে। আমাদের যে ইক্সি মেশিন, সেটি আমরা ইউজ করি একটি ক্লোজড ওয়ার্কিং চেম্বারে। ভারতবর্ষে যত আইভিএফ সেন্টার আছে তার মধ্যে সবার কাছে এটা নেই। তাতে কি হয়, একটা ইনকিউবেটরের মতন হলো, মানে আমি যখন ডিম এবং শুক্রাণুকে হ্যান্ডেল করছি, তাদেরকে ফার্টিলাইজেশন করানোর চেষ্টা করছি, তখন সেটা আমি ইনকিউবেটরে করতে পারলাম, তাহলে তাদের বাইরের এনভায়রনমেন্টের এক্সপোজার হলো না, সুতরাং তারা বেটার থাকলো। নেক্সট, ভ্রূণকে আমি বড় করবো ইনকিউবেটরে, সেখানেই সে মায়ের জরায়ুর মতন একটি পরিস্থিতি পাবে, তাতে কার্বন ডাই অক্সাইড, তাতে হাওয়া, তাতে ময়েশ্চার, খাওয়া দাওয়া এসব দিয়ে তাকে বড় করা হচ্ছে। আগেকার দিনে কি হতো, নর্মাল ইনকিউবেটরে ভ্রূণ থাকতো, মাঝে মাঝেই আমাদের তাকে দেখে দেখে তার প্রোগ্রেস বড় হচ্ছে কেমন সেটা দেখতে লাগে, আমাকে তাকে বাইরে বের করে এনে মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়।
তাতে কি হতো, বাইরে এক্সপোজার হতো এখানে ভ্রূণ। শরীরের কথা ভাবুন, যখন শরীরের ভেতরে ভ্রূণ তৈরি হয় তাকে তো আমরা বাইরে বারবার আনি না, সে তো নিশ্চিন্ত মনে সেখানে বড় হতে পারে। কিন্তু আমাকে যখন আইভিএফ করতে গিয়ে বারবার বের করে আনতে হচ্ছে, তার এক্সপোজার হচ্ছে, তাকে আমরা ডিস্টার্ব করছি। মাতৃত্ব আইভিএফ এ টাইম ল্যাপস ইনকিউবেটর বলে একটি ভীষণ স্পেশাল ইনকিউবেটর আছে, যেখানে আমাকে ভ্রূণকে বাইরে আনতেই হবে না। কারণ সেই ইনকিউবেটরের মধ্যেই মাইক্রোস্কোপ এবং ক্যামেরা লাগানো আছে, যে ক্যামেরা ভ্রূণকে কমপ্লিটলি আনডিস্টার্ব রেখে তার ছবি তুলে আমাদেরকে জানাতে পারবে যে ভ্রূণ কিরম ভাবে প্রোগ্রেস করছে। সুতরাং তাকে আমরা এক্সপোজ করলাম না, সে একদম মায়ের উম্বের মতন একটা জায়গায় বড় হতে পারলো আনডিস্টার্ব। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আরো একটা অ্যাডভান্সড অ্যাডভান্টেজ আছে টাইম ল্যাপস ইনকিউবেটর গুলোর, সেটা হচ্ছে আমরা ভ্রূণের প্রত্যেকটা মুহূর্তের গ্রোথকে মনিটর করতে পারছি। কখন তার ক্লিভেজ হলো, মানে সে একটা কোষ থেকে, একটা সেল থেকে দুটো সেল, 4টে সেল, 16টা সেল হলো, সেটা ঠিকভাবে হলো কিনা, সিনক্রোনাইজেশন হলো কিনা, তার থেকেও আমরা ভালো এমব্রয় তৈরি করার বা চুজ করার একটা অপরচুনিটি পাচ্ছি। এই অ্যাডভান্টেজ গুলো একমাত্র টাইম ল্যাপস ইনকিউবেটরই পসিবল। এবং আমাদের মানে আই এম ভেরি প্রাউড টু সে যে আমাদের মাতৃত্ব আইভিএফ ক্লিনিকে এরকমই একটি ভীষণ অ্যাডভান্সড একটি ইনকিউবেটর আছে, যাতে আপনাদের ভ্রূণ তৈরি হওয়ার সম্ভাবনা এবং ভ্রূণ একটি খুবই অ্যাডভান্সড সিচুয়েশন পাবে বড় হওয়ার। এটি খুবই দরকার এবং এটা আমি ডেফিনেটলি মেনশন করতে চাইবো আজকে। There is one মিশন one more- হসপিটাল ফর সাচ আ গ্রেট সেটআপ। ভেরি নাইস, ভেরি নাইস। আর আমি একটা বলি, একটা আমার প্রশ্ন আমার অনেক সময় আসে, যাদেরই শুনেছি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করিয়েছে তাদের অনেক সময় টুইনস হয়ে যাচ্ছে, বাট ট্রিপলেটস হচ্ছে, বা Exactly. কোয়াড্রুপল। হোয়াট ইজ দ্য রিজন? আগেকার দিনে না, যখন এখন আমাদের একটি ইন্ডিয়াতে একটা খুব ভালো এআরটি রুল আছে, একটা গভর্নমেন্টের বানানো একটা অ্যাক্ট আছে, সেটা 2021-2022 একটা অ্যামেন্ডমেন্ট এসে তৈরি হয়েছে। সেখান থেকে মোটামুটি ইন্ডিয়াতে এখন ডিসাইডেড যে 2টোর বেশি ভ্রূণ জরায়ুতে প্রতিস্থাপন করা যাবে না। কেন? কারণ আমি যদি 2টো ভ্রূণ দিয়ে দিই বা 3টে ভ্রূণ দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা ভ্রূণ যদি ইমপ্ল্যান্ট করে বা জরায়ুতে বসে, তাহলে আমার ট্রিপলেট, টুইনস, কোয়াড্রুপ্লেট যে কটা দেবো সে কটা প্রেগনেন্সি হতে পারে। এবং মাল্টি অর্ডার প্রেগনেন্সিজ আর অলওয়েজ হাই রিস্ক প্রেগনেন্সি, এটা আমরা সবাই জানি। টুইন প্রেগনেন্সি নিয়েই মাদেরকে যথেষ্ট রিস্কের মধ্যে দিয়ে যেতে হয়। ট্রিপলেট, কোয়াড্রুপ্লেট তো অবভিয়াসলি ইট ইজ বিকজ অফ মাল্টিপল ট্রান্সফার্স। সেটা এখন আর আশা করছি হবে না, টুইন হবে, কিন্তু সেটাও রিস্কি, ইট ইজ বিকজ অফ দ্যাট মাল্টিপল ট্রান্সফার্স। লিগ্যালিটির প্রশ্নে আমি আরেকটা আসছি, সেটা হচ্ছে যে আগে আমি অনেক শুনেছি সারোগেট প্রেগনেন্সি। এই বিখ্যাত অভিনেত্রীরা তাদের পেটে বাচ্চা না নিয়ে তারা সারোগেট প্রেগনেন্সি করেছে। এটা কি এখনো লিগ্যাল? আমাদের দেশে কি চলে ওটা? সারোগেসি ইজ লিগ্যাল ইন ইন্ডিয়া, বাট ইট ইজ ভেরি ভেরি স্ট্রিক্টলি রেগুলেটেড। কারণ নানান ধরনের এথিক্যাল ইস্যুস, নানান ধরনের লিগ্যাল ইস্যুস হচ্ছিল। এটা তো আমরা জানি, মানে দিজ আর অল প্লেসেস যেখানে এথিক্স এবং লিগ্যালিটিস নিয়ে নানান ধরনের আছে। তো সারোগেসি ইজ স্টিল ভেরি মাচ লিগ্যাল ইন ইন্ডিয়া, কিন্তু ইট ইজ ভেরি স্ট্রিক্টলি রেগুলেটেড। একমাত্র এলিজিবল কাপলরাই অ্যাভেল করতে পারবেন। যে মায়েরা বাচ্চা ধারণ করবেন সেইটি অ্যালট্রুইস্টিক হবে, মানে কোনো মনিটারি বেনিফিটের এগেনস্টে হবে না। এগুলো এনশিওর করা হয়েছে যে মাকে আমরা ব্যবহার করছি, তার জরায়ুটা ব্যবহার করছি, তাকে যাতে এক্সপ্লয়েট না করা হয়, এটা যাতে কমার্শিয়ালাইজ না হয়ে যায়। এটি কিন্তু এখনো আছে। আচ্ছা, সো দিস ইজ স্টিল দেয়ার। নো, that this is one thing that plagues my mind, যে এটা কি করে করছে এটা, and continues to be apparently legal. So it is legal, sir. Yeah, the laws safeguarding it is very strict, very strict. তো আরেকটা প্রশ্ন আছে, probably the second last question, যে unexplained infertility বলে একটা ডায়াগনোসিস আছে। একদম স্যার। আচ্ছা, কিছুতেই কিছু হচ্ছে না, আনএক্সপ্লেইনড হয়ে রয়েছে। সো হাউ ডু, এই যে এখন যে মডার্ন দিকে এত অ্যাডভান্স টেকনোলজির কথা বলছি, সো হাউ ডু উই স্টিল বিলিভ যে এখনো আমাদের এরকম ধরনের পাইরেক্সিয়া অরিজিনের মতন ইনফার্টিলিটি অফ আননোন অরিজিন এরকম হয় নাকি? স্যার, এটা হচ্ছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিটা পুরো ফার্টিলিটি ট্রিটমেন্টের ডোমেইনে একটা এমন একটা ডায়াগনোসিস হুইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং ফর দ্য পেশেন্ট। আমরা যখন জানতে পারি হ্যাঁ আমার এটা আছে তাই জন্য এটা হচ্ছে, সেটা বোঝা যায়, কিন্তু আমার সবকিছু ভালো তাও বেবি আসছে না, সেইটা খুব ফ্রাস্ট্রেটিং হয় পেশেন্টের জন্য। বাট একটা জিনিস আমি এখানে বলতে চাই, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি মানে আনএক্সপ্লেইনড মানে কিন্তু ডাজ নট মিন যে সেখানে কোনো কারণ নেই। আনএক্সপ্লেইনড এই কারণেই যে এমন কোনো কারণের জন্য তাদের বাচ্চা হচ্ছে না যেটা আমরা আমাদের স্ট্যান্ডার্ড পরীক্ষা নিরীক্ষার থ্রু দিয়ে ধরতে পারছি না।
মানে আমরা বড় বড় জিনিসগুলো দেখি, শুক্রাণু আছে কিনা দেখলাম, ডিম্বাণু আছে কিনা দেখলাম, টিউব খোলা আছে কিনা দেখলাম, ইউট্রাস ভালো আছে কিনা দেখলাম, কিন্তু যখন একটি ডিমকে একটি স্পার্ম পেনেট্রেট করছে তাতে সেই স্পার্মের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা তো দেখতে পাচ্ছি না, বা ভ্রূণ তৈরি হয়ে সে যখন জরায়ুতে বসতে যাচ্ছে সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখতে পাচ্ছি না। সেই জন্য আনএক্সপ্লেইনড infertility is actually a gray zone. That does not mean there is no particular reason for it. এবং এইটার জন্য কিছু কিছু টেস্ট আমরা করতে পারি, যেমন হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স। এটা একটা পরীক্ষা যেখানে আমরা শুক্রাণুর ভেতরে যে জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ আছে সেটি ভালো আছে কিনা দেখতে পারি। তাহলে যদি সেখানে কোনো সমস্যা আছে সেটা চিকিৎসা করার চেষ্টা করি, কিছুটা সমস্যা দূর করা সম্ভব। আমরা অক্সিডেটিভ স্ট্রেস ভ্রূণে ডিমে অথবা স্পামে আছে কিনা সেটা দেখার পরীক্ষা করতে পারি। আর অনেক সময় হয় হয়তো ইউট্রাসে একটা ইনফেকশন আছে, বা জরায়ুতে বা পেটের ভেতরে এন্ডোমেট্রিওটিক কিছু আনডায়াগনোসড কিছু রয়েছে, সেটা একটা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি, ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপির মাধ্যমে খুঁজে পেলে তখন সেটা ট্রিটমেন্ট করা সম্ভব। Unexplained infertility is a frustrating diagnosis, but it is one of those diagnoses যেটা ট্রিটমেন্টের দ্বারা খুব ভালো রেজাল্ট দেয়। সুতরাং there is a lot of positivity also. তো আজকে খুব সুন্দর ডিসকাশন হলো আপনার সঙ্গে। তো লাস্ট কোয়েশ্চেন বলবো, এই যে সোশ্যাল এগ ফ্রিজিং এর একটা প্রশ্ন আছে, যে আমি আমার এগটাকে ফ্রিজ করে রেখে দিলাম, আই ইউজ ইট ওয়েন আই নেড, তেমনি ডোনার স্পার্ম, এগুলোর সম্বন্ধে মেডিকেল এথিক্স বা সোশ্যাল ইস্যুস কি কি আছে? স্যার, এথিক বা সোশ্যাল এগ ফ্রিজিং অ্যাকচুয়ালি এটার আজকালকার দিনে তো একটা তো ইন্ডিকেশন, মানে একটা কারণ তো আগে থেকেই ছিল। ধরুন কারোর খুব কম বয়সে কোনো ক্যান্সার হয়েছে, তার কেমোথেরাপি লাগবে, রেডিওথেরাপি লাগবে, এবং সেই কেমোথেরাপি রেডিওথেরাপির ফলে তার ভবিষ্যতে শুক্রাণু এবং ডিম্বাণু মানে এগস এন্ড স্পার্মস এর ক্ষতি হবে। তখন তারা কি করতে পারে, আগে থেকে সেই ডিম এবং সেই শুক্রাণুকে ফ্রিজ করে রেখে দিল, পরে তার ট্রিটমেন্ট হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। ভবিষ্যতে গিয়ে সেই ফ্রিজ করে বা ভিট্রিফিকেশন করে রাখা শুক্রাণু এবং ডিম্বাণুকে ব্যবহার করে সে পরে বাবা মা হতে পারবে। এটা গেল, এটা এই কারণটা আগে থেকেই ছিল। আরেকটা যেটা আমাদের মডার্ন লাইফের কারণে এগেন যেটা হয়েছে, যে আমরা আজকাল আমাদের প্রেগনেন্সি, বিয়ে সবকিছুই ডিলে করছি, কারণ আমাদের কেরিয়ার আছে, আমরা রেডি নই, আমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল দিকটাও দেখতে হয়। তো কি হচ্ছে, এই যে আমাদের লাইফের যে ডিফারেন্ট টাইম লাইন সেটার সাথে আমরা আমাদের প্রেগনেন্সি ডিলে করছি, বাট বায়োলজি মানে শরীরের যে বায়োলজি সেটা তো থেমে থাকে না, সেটা চলতে থাকে। তো সেই জন্য এগ ফ্রিজিং এর প্রশ্নটা আসে, যে আমার ডিমগুলো ভালো থাকতে থাকতে, কারণ সময়ের সাথে সাথে ডিমের সংখ্যা এবং ডিমের কোয়ালিটি দুটোই কমতে থাকে। তো আমার ডিম যখন ভালো আছে তাদেরকে আমি নিয়ে ফ্রিজ করে রেখে দিলাম, আই এম ফ্রিজিং দ্য টাইম ফর মাই এগস করে রেখে দিলাম। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এন ইন্স্যুরেন্স, যে হ্যাঁ আমার কাছে রাখা রয়েছে ব্যাংকে আমার নিজের ডিম, যেটা কম বয়সে আমি ফ্রিজ করেছি। ভবিষ্যতে কি এমন হতে পারে যে আমি নিজে চেষ্টা করেই বেবি এসে গেল, আমার আর ওগুলো লাগলো না, কিন্তু অ্যাজ এ ইন্স্যুরেন্স আমার কাছে রাখা থাকলো। এটাকে আমরা সোশ্যাল এগ ফ্রিজিং বলি স্যার, যেখানে একটি মহিলা যিনি এখন বেবির জন্য রেডি নন, তিনি তার ফার্টিলিটি প্রিজার্ভ করার জন্য ডিমগুলোকে ফ্রিজ করে রাখলেন ভবিষ্যতে ব্যবহার করার জন্য। Okay, so this is a wonderful discussion. তো ইনফার্টিলিটি সেন্টার, মাতৃত্ব, এই যে আমাদের দুর্গাপুর, আসানসোল, এই যে সাউথ বেঙ্গলে একটা বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মিশন হসপিটালের তরফ থেকে আপনি নিয়ে এলেন, আপনার নেতৃত্বে এটা শুরু হয়েছে। এই সম্বন্ধে আপনি ফাইনাল কিছু একটা মনোলগ বা কমেন্ট কিছু দিয়ে আজকে পয়লা বৈশাখে সকলকে নমস্কার জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। স্যার, সেইখানে তো আমার একটা খুবই ভালো খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে যে আমাদের এই আজকে হচ্ছে 15ই এপ্রিল, আমাদের আজকে 2 months কমপ্লিট হচ্ছে when we have opened our doors, and we are very proud and very happy to tell everyone যে আমরা অলরেডি 7 জন দম্পতিকে নতুন প্রাণবান পজিটিভ প্রেগনেন্সি টেস্ট দিতে পেরেছি, এবং এই প্রেগনেন্সি টেস্টগুলো যে পজিটিভ এসেছে এরা কিন্তু সবাই আইভিএফ এর থ্রু দিয়ে নন। এটা প্রমাণও করে যে আইভিএফ বা ফার্টিলিটি ক্লিনিক মানেই আপনাকে জোর করে আইভিএফ করিয়ে দেবে তা নয়। আপনার যেটা দরকার সেই চিকিৎসা দিয়ে যাতে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট আসে সেটা চেষ্টা করা সম্ভব। এই যে 7 জন দম্পতি, তারা এটাই প্রমাণ করে যে নানান ধরনের যে ট্রিটমেন্টগুলো আমরা আজকে এখানে বসে ডিসকাস করলাম সেগুলোতেও প্রেগনেন্সি আসতে পারে। সুতরাং এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের কথা যে আমরা এতটা ভালো করতে পেরেছি, and I really পজিটিভ সিগন্যাল, এবং আমরা এই পজিটিভিটির মধ্যে দিয়ে আজকে পয়লা বৈশাখে আমরা আমাদের ডিসকাশন এখানে শেষ করছি। যেসব
কাপলস আছে যারা রিকোয়ার্ড টাইমে যাদের এখনো প্রেগনেন্সি হয়নি, they can all come to Dr. Sanghamitra Thakur. She is very caring এবং প্রাইভেসি নিয়ে কোনো চিন্তা থাকবে না. The privacy is the prime subject of importance এবং এটা নিয়ে আমার মনে হয় thank you very much and wish you a very, very successful year ahead for Thank you so much. Thank you so much, sir. Thank you. Shubha Navabarsha, sir. Thank you.